দফা এক দাবি এক মমতার পদত্যাগ। দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবারও চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়তে। বন্ধুরা, আপনারা জানেন যে গত প্রায় 2 সপ্তাহ বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সারা ভারতবর্ষ এবং এখন সমস্ত বিশ্বে কলকাতার পরিচিতি আরজি কর নিয়ে, আরজি করের সেই নির্মম ঘটনা নিয়ে, যেখানে তিলোত্তমা 31 বছরের বয়সী একটি ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ করার পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং সেই হত্যার দায় সরকার তো নেয়ই না, সেই উপরন্তু সেই হত্যাকে সংবিধানের ভেতরে থেকে কিভাবে বৈধতা দেওয়া যায় তারই চক্রান্ত চালিয়ে যায়। বিশদগারে আসব এই বিষয়ে এবং এরই প্রতিবাদে আগামীকাল অর্থাৎ 27শে আগস্ট নবান্ন চলো অভিযান করছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। তারা নবান্ন চলো আন্দোলনে সামিল হতে ডাক দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসী। এটি একটি পলিটিক্যাল পলিটিক্যাল যাই বলুন আপনারা, এর সাথে কোনো পলিটিক্সের কোনো যুক্ত নেই। তবে তাদের আহ্বান প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে, যারা পলিটিক্যাল ব্যানার ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে এই লড়াইয়ে সামিল হতে পারবেন এবং একই সাথে সবাই আসতে পারবেন মমতার পদত্যাগের দাবিতে নবান্ন চলো অভিযানে। তো এই যে তিলোত্তমা 31 বছর বয়সে একটি ডাক্তারকে 36 ঘন্টা টানা আরজি করে কাজ করার পরে তিনি একটু রেস্ট নিতে গিয়েছিলেন ডাক্তারদেরই থাকা যেখানে ডেজিগনেটেড এরিয়া, সেখানে সেই মেয়েটিকে মাল্টিপল ধর্ষণ করা হয় এবং তারপরে তাকে হত্যা করা হয়। কি ভয়াবহতা! এ বিষয়ে আমি একটি ফেসবুকে শেয়ার করেছিলাম একটি পোস্ট। সেই পোস্ট থেকেই একটু পড়ে শোনাচ্ছি কিছু অংশ, যেখানে এই তিলোত্তমার ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ হয়েছে বা নৃশংসতা হয়েছে তারই একটু ঝলক শুনে নিই। আমি যে পোস্টটি শেয়ার করেছিলাম সেখান থেকেই পড়ছি। একটা শরীর, 24-25 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য। একটা পুরুষের শরীরে সিমেন্ট থাকে 5 থেকে 6 গ্রাম। জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই পুরোটা সময় যে দুজন ব্যক্তি, আমি নামটি বলছি না, এখানে যদিও নামটি লেখা ছিল, নামটি বলা উচিত নয়, যে দুজন ব্যক্তি তিলোত্তমার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন তিলোত্তমার ফিমেল কলিগ। আই রিপিট, তিলোত্তমার ফিমেল কলিগ। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে তিলোত্তমা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। আহারে, কি আর্তনাদ! তো বুঝতে পারলেন কি করুণ পরিণতি হয়েছে। চারই ফলস্বরূপ জাস্টিস ফর আরজি কর এই ব্যানারে 14ই আগস্ট
এবং 15ই আগস্ট ভোর, 14ই আগস্ট রাত এবং 15ই আগস্ট ভোরে দল মত নির্বিশেষে সমস্ত নারীরা রাস্তায় নেমে এসেছিল। জাস্টিস ফর আরজি কর। দেখুন, প্রশাসন যে কতটা ব্যর্থ, শুধু ব্যর্থ বললে ভুল হবে, প্রশাসন সব রকমের চেষ্টা চালিয়ে গেছেন যে আরজি করের যিনি সে সময়কার প্রিন্সিপাল ছিলেন তাকে যে কেরই হোক সেফগার্ড করার জন্য। তার জন্য তারা সুপ্রিম কোর্টে গেছেন, তার জন্য তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে, সব জায়গাতেই গেছে, কিন্তু কিছুই আটকাতে পারেনি। সিবিআইকে তাদের দিতে বাধ্য হয়েছে তদন্ত 4 থেকে 5 দিন পরে। কিন্তু তার মধ্যে আরজি করে এই যে ঘটনার সব কিছুই লোপাট করার চেষ্টা করেছে। তো যাই হোক, আরজি করের এই যে জাস্টিস ফর আরজি কর এই বিষয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদের একটি ঝলক দেখে নিই, তারপরে আসছি। বছর বয়স, আমি নীলরতন সরকার মেডিকেল কলেজের 1962 ব্যাচ। আমাদেরকে প্রিয়রঞ্জন দাশমুন্সির সাথে লড়াই করে আমাদের এসএফ ইউনিয়ন করতে হয়েছিল। কালকে যখন 500 জন শুধু নীলরতনের আমার বয়সী ডাক্তাররা আমরা উঠে দাঁড়িয়ে 3টে ডিমান্ড ছিল। একটা, উই উইল নট অ্যালাউ this to be মানে এরকম ভাবে ডিসপ্লেস। আমরা ইন্টারন্যাশনালি উই হ্যাভ আস্কড ফর সাপোর্ট এন্ড উই গট ইট। আজকে বিবিসি নিউজে দেখো জানানো হচ্ছে, যদি দরকার হয় এরা না পারলেও আমরা জানিয়ে দেব যে আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে। এবং এদের পেছনে যারা আছে তারা শুধু একটা মাতাল গরিব মানুষ নয়। He's a stooge. আর কি আসপদ্দা যে ধনঞ্জয়ের নাম নিয়ে কথা বলছে। আজকে ঠিক সেই ধনঞ্জয় করছে এই লোকটাকে। We demand justice, and by justice we mean justice, and we do not also expect that we will get justice by এখানে সমস্ত পুরুষ মানুষদেরকে, সব পুরুষ মানুষদেরকে চিকিৎসা করতে হবে। I'm a psychiatrist. তাদেরকে চিকিৎসা করতে হবে খুব ভালো করেই জানি। তাহলে আমি বলছি ডাক্তারদের থেকে, from the Democratic Doctors Forum, we will take this to the world and we will get rid of Mamata Banerjee. ঘটনায় মুখ্যমন্ত্রী বলছে আমরাও জাস্টিস চাই। মুখ্যমন্ত্রীর গল্প বাদ দিন তো, উনি হচ্ছেন চুরি করে, উনি নিজেই বলছেন যে আমি চুরির বিচার চাই, এইরকম অবস্থা ওনার কথা বাদ দিন। আপনার মনে হয় ডক্টর শান্তনু সেন লজ্জিত, বলছে সবাইকে ধরা হবে। সবাই জানে ওনার মুখোশটা পুরো খুলে গেছে সবার কাছে, ওনার মুখোশটা সবার কাছে খুলে গেছে। আপনারা দেবেন এগুলো। আর রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান সবার বয়কট করা উচিত। প্রত্যেকটা মেয়ের দিদি নাম্বার 1 বয়কট করে দেওয়া উচিত আজকে। রচনা ব্যানার্জির মতো একটা থার্ড ক্লাস মেয়ে, যে কিনা বেরোলো না, একটা মেয়ে যখন এরকম হলো, কোথায় গেল? আজকে রত্না চ্যাটার্জি যখন ওনার বর চলে গেছিল তখন খুব নাচানাচি শুরু করেছিল শোভন চ্যাটার্জি চলে গেছে বলে। আজকে একটা মেয়ে এত বড় রেপ হলো, সবাই প্রোটেস্টে বেরোচ্ছে, তুই বেরোতে পারলি না আজকে? তোরা দিদি জুতো চাটিস। রচনা ব্যানার্জি ফেসবুকে খুব কেঁদেছে। ওগুলো হচ্ছে ন্যাকা কান্না বোঝেন? ওইসব মেয়েকে কিছু মনে করবেন না, একটা মেয়ের না শত্রু মেয়েই হয়। তো বন্ধুরা, দেখলেন জাস্টিস ফর আরজি করে বিরুদ্ধে, জাস্টিস ফর আরজি করের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনকে রোধ করার জন্য মমতা সব রকম চেষ্টা চালিয়ে গেছে। তদন্তের নামে এসআইটি গঠন, তদন্ত লোপাট করার জন্য আরজি করে হামলা, মমতার পুলিশ সেই হামলা প্রতিরোধে ব্যর্থ, একটি ডাক্তার মেয়ে নৃশংসভাবে খুন হলো ধর্ষণের পরে, কিন্তু প্রথমে তাকে আত্মহত্যা হিসাবে প্রকাশ করা হলো। তারপরে যখন সেটি ধোপে টেকল না, তখন তার নামকাবাস্তে একটি পোস্টমর্টম করে তিলোত্তমার শবটিকে তড়িৎ গতিতে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, বডি থেকে জ্বালিয়ে দেওয়া হলো। এবং তার
হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সমস্ত এভিডেন্সে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, সমস্ত এভিডেন্সকে লোপাট করে দেওয়া হয়েছে সিবিআইকে দেওয়ার আগে। কাজে সিবিআইকে দেওয়ার সত্ত্বেও সিবিআই যে কতটুকু এই বিষয়ে অগ্রগতি করতে পারবে তা নিয়ে আমার সন্দেহান রয়েছে। তো যাই হোক, মমতা কি না চেষ্টা করেছে। তিনি একটি র্যালিও বার করেছিলেন এই জাস্টিসের পক্ষে। মানে ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা আর ক্রোকোডাইল টিয়ার্স, তাই দেখা গেছে। তো দেখে নেই মমতার সেদিন মঞ্চ থেকে কি বলা এবং তারপরে পায়ে পায়ে পা মেলানো, তাতে কারাই সামিল হয়েছিল। हाँ बोलिए। अरे कोलकाता ही है, ममता कोलकाता के से बाहर कहाँ जाएगा। আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। তো বন্ধুরা দেখলেন, আসছে আরেকটি। আজকে প্রায় 16-17 দিন অতিবাহিত হলেও একটি গানের কলি কিন্তু আমি শুনতে পারলাম না নচিকেতার মুখ থেকে বা ইন্দ্রনীলের কণ্ঠ থেকে। মানছি দেরিতে হলেও কিছু কিছু ছোট আকারে টলিউডের যারা নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী আছেন তারা বেরিয়ে আসছেন, আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন, কিন্তু খুলে বলতে পারছেন না। এবং তারাও আসছেন অনেক পরে, দেরি হয়ে যাওয়ার পরে। জাস্ট দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তাদের নিজেদের বাঁচানোর জন্য। তৃণমূলের 11 জন মহিলা সাংসদ রয়েছে, তার মধ্যে অনেকেই রয়েছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে, যেরকম রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, অদিতি মুন্সি, আরও অনেকে। তাদের মুখ থেকে কিন্তু কিছুই পেলাম না। সেই সাথে জুনমালিয়া বা সায়ন্তিকা, যে বরানগর থেকে বিধায়ক হয়েছেন, তাদের মুখ থেকে কোনো কিছুই পেলাম না। দেখুন তারা কি সুন্দর অ্যাক্টিং করে, যেরকম রচনা ব্যানার্জি চোখে কাজল দিয়ে মেকআপ নিয়ে এসে ফেসবুকের সামনে ভিডিও করছেন, কাঁদছেন। এই যে মায়া কান্না, এটি বুঝতে বেশি একটা সময় লাগে না। সিমিলারলি ঋতুপর্ণা ঘোষ শাক না বাজিয়ে শাকটি মুখের ওখানে ধরে ব্যাকগ্রাউন্ডে শাক বাজিয়ে প্রতিবাদ করছেন। আর প্রতিবাদের সুর কি? তিলোত্তমার বিচার চাই। এই হচ্ছে প্রতিবাদ। দেখে নেই এই খোকলা আর্টিস্টদের প্রতিবাদ, তারপরে আসছে।
এই মুহূর্তে আমরা রয়েছি টালিগঞ্জে। আজ তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে এখানে একজোট হয়েছেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। এখানে একাধিক শিল্পী উপস্থিত রয়েছেন দেব, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়, আরও অনেকে। অর্থাৎ সুপ্রিম কোর্টের ওপরে আমাদের আইন ব্যবস্থার কিছু নেই। সো অনারেবল সুপ্রিম কোর্ট যখন তাদের এই নির্দেশ দিয়েছে, তখন যতটুকু সময় লাগার ততটুকু সময় লাগুক। কোনো তাড়াহুড়ো আর চাই না, কিন্তু সঠিক স্বচ্ছ বিচার চাই। যতদিন না পাবো ততদিন আমরা কাজকর্ম ছেড়ে রাস্তাতেই দাঁড়াবো। একদিন না একদিন তো হওয়ার ছিল। জল মাথার ওপর উঠে গেছে, এখন মানুষের ভেতরে আগুন জ্বলছে। 14 দিন হয়ে গেছে, এখনো একজনও অভিযুক্তকে ধরা হয়নি, বিভিন্ন অজুহাতে। যারা ঢাকছেন অভিযুক্তদের, তারা যদি ভেবে থাকেন যে মানুষকে বোকা বানিয়ে ঢাকছেন, তাহলে তো সে ধারণা সম্পূর্ণ ভুল। কাউকে বোকা বানানো যাচ্ছে না। মানুষ জানে কি হচ্ছে, জানে বলেই এত প্রতিবাদ মিছিল, না হলে তো চুপ করে থাকতো যে ও আচ্ছা নর্মাল প্রসিডিওরে কেস চলছে। তা নয়, মানুষ বুঝতে পারছে কি হচ্ছে, কারণ এটা ওপেন শার্ট কেস। এর থেকে অনেক কঠিন কেসের ক্ষেত্রে অভিযুক্তদেরকে ধরে ফেলা হয়। কাজী এটা তো এবারে জল মাথার উপর উঠে গেছে, সেই কারণে মানুষ থামবে না। কিন্তু এবার যদি ভাবা হয়ে থাকে যে এই প্রতিবাদ থিতিয়ে যাবে, এটা থিতবে না, এটা থিতবে না। দম বন্ধ হয়ে আসছে, এটুকুই বলবো, আর কিচ্ছু বলবো না। প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমি সাধারণ মানুষ, নেতা নই, মন্ত্রী নই, পাড়ার দাদা নই, কোনো রাজনৈতিক পতাকার তলে কোনোদিনও যাইনি, কিন্তু আজকে সাধারণ মানুষের সেফটির জন্য, সুরক্ষার জন্য বলছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এরকম ঘটনাকে। দয়া করে এই ধরনের মানুষদের, আপনারা সবাই, আপনারা যারা সাংবাদিক, আপনারা যারা পুরুষ মহিলা নির্বিশেষে এই ধরনের মানুষদেরকে দয়া করে আড়াল করবেন না, বাঁচানোর চেষ্টা করবেন না, এটুকুই প্রতিবাদ। কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটাই আমরা চাই, সেটাই আমরা চাই। জায়গাটাই এরকম। আমার মনে হয় না সোশ্যাল মিডিয়া শুধুমাত্র প্রতিবাদের মাধ্যম। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া এই বিরাট দেশের প্রচুর জনগণের প্রচুর রাগ উগড়ে দেওয়ার, ক্ষোভ উগড়ে দেওয়ার জায়গা একটা। তার মধ্যে নিঃসন্দেহে একটা বড় শতাংশ আছে যেটা ভীষণভাবে জেনুইন সদর্থে প্রতিবাদ, 100 বার আছে। সেটা সারা পৃথিবীতেই আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। একইভাবে সারা পৃথিবীতে এটাও দেখেছি আমরা যে এই প্রতিবাদের পাশাপাশি প্রচুর কর্মহীন মানুষ তারা তাদের ক্ষোভ উগড়ে দেওয়ার জায়গা, বা যাকে ইংরেজিতে বলে উইচ হান্টিং, মানে ধরে ধরে পাবলিক ট্রায়াল করার জায়গা, একটা ভার্চুয়াল খাপ পঞ্চায়েত বসানোর জায়গা হিসেবেও সমাজ মাধ্যমকে ট্রিট করছেন। এবং এটা একটা গণতান্ত্রিক মাধ্যম, যেটা যে করবেন তারা সেটা করবেন, তাদের সেটা মানসিকতার পরিচয়। কাজী তারা করবেন। কাজী সমাজ মাধ্যমের ভূমিকা দুটোই আছে, ভীষণভাবে ইতিবাচকও আছে, ভীষণভাবে নেতিবাচকও আছে। তবে যেটা সবথেকে শকিং সেটা হচ্ছে এই ঘটনার পরে 2 দিন আগে বেরোনো একটা রিপোর্টে দেখা গেছে যে গুগলে এই ঘটার পর থেকে সবথেকে বেশিবার সার্চ করা হয়েছে হচ্ছে আরজি করের ঘটনাটার ভিডিওটা পাওয়া যায় কিনা। এইটা পরিচয় দেয় যে কেন এত আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে কেন এত ধর্ষণের হার বাড়ছে। মানে এর থেকে বিকৃত মানসিকতা কিছু হতে পারে বলে আমি মনে করি না। দেখো, যেমনভাবে বিশ্বের প্রত্যেকটা মেয়ে না আজকে মানবিকতার খাতিরে সবাই একত্রিত হয়েছে, একই সুরে সবাই মানে বলছে যে আমাদের জাস্টিস চাই। একদম স্ট্রেট বেশি হয়তো বলতে পারি। আর আমার মতো সব মেয়েরা যারা এখানে আছে, আমার মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে ফিমেল আছে, সবাই এটাই বলবে, বিকজ আমরা এই জিনিসটা আরো বেশি ফিল করতে পারছি। মেয়েটা একদমই আমাদের বয়সী ছিল। আজকে একটা কাজ করলে এত ব্যথা হয়, সেখানে ওর শরীরটা নিয়ে যেভাবে খেলা করা হয়েছে, সেই জিনিসটা কোনোভাবেই মানা যায় না। আর আমার মনে হয় না এটা কোনো নর্মাল মানুষের দ্বারা সম্ভব। এটা সাইকোটিক ছাড়া আর কিছু নেই, এটা অন্য লেভেলের একটা ইয়েতে পড়ে। অ্যান্ড আমার মনে হয় এদের বিচার, ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি ইজ নাথিং। যে এরকম জিনিস করে তার জন্য ফাঁসি ইজ নাথিং। এর থেকেও যদি কিছু স্ট্রিক্ট হয়, যাতে পরের বার ভাবার আগে অন্য একজনের সিদ্ধারা কেঁপে ওঠে। কিন্তু আমরা যা দেখছি, আজকে 15 দিন হয়ে গেছে, এখনও জাস্টিসে যে পাইনি আমরা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও সাহস পাচ্ছে এরকম ক্রিমিনালস যারা আছে, তারা আরও সাহস পাচ্ছে যে আরও কিছু করব, বা ইফ টিজ করবো, বা এই যে আরও প্রশ্ন যে লোকেরা করছে, আনএডুকেটেড লোকেরা, যে মেয়েরা কেন রাতে বেরোয়, কেন শিকারীরা তো ঘোরে আমাদেরকে ধরবে বলে। আমার মনে হয় যে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে তোমরা নিজেদের ছেলেকে স্পেশালি ছোটবেলা থেকে শেখাও যে মেয়েরা ইজ ইকুয়াল টু ইউ, অ্যান্ড সেইভাবে রেসপেক্ট দিতে শেখাও। তো আমার মনে হয় সমাজে দুজনেই একসাথে এগোতে পারবে। আমরা কো এডুকেশনাল স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি, সো আমরা সেই জিনিসটা আমাদের কাছে কিছু অ্যাবনর্মাল লাগে। একটা ছেলে তাকালো, একটা ছেলে লাভ লেটার দিল, তো ছেলের কাছেও মেয়েদের অ্যাপ্রোচটা সেটা হওয়া উচিত আজকে দিনে দাঁড়িয়ে। আমার মনে হয় এক্স্যাক্টলি সমস্ত কিছু নিয়ে এডুকেশন থাকা উচিত। আজকে এই বয়সে এসে প্রশ্ন না ওঠে,
বা এই আওয়াজ যাতে না জাগে যে কিছু একটা করে দেখাতে হবে। এরকম ফ্রাস্ট্রেশন হলে আমার মনে হয় যেই মহিলারা মানে সোনার কাছে কিছু ইন্টারভিউজ আমি দেখেছি যারা বলেছে কত ভালোভাবে তারা বলেছে জিনিসটাকে, আমার মনে হয় যে এইভাবে টর্চার করার কাউকে কোনো মানে হয় না। তো অবভিয়াসলি আমি যে রাজ্যটাকে এত সেফ মনে করতাম চলাফেরা করার জন্য, কোনোদিন ভাবতে হয়নি, আজকে ভাবতে হচ্ছে, বিকজ আমিও একটা নারী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানুষের চিন্তাভাবনা পাল্টে যাচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে, মানুষ যে এইরকম কাজ করতে পারে সেটা আমার ভাবনার বাইরে ছিল। এগুলো দেখছি, এগুলো খুবই নতুন আমাদের কাছে, মানে এরকম কোনো যেন শুনিনি, প্রথমবার শুনলাম এবং এই আন্দোলন সেটাই যোগ দিচ্ছি এবং সাধারণ মানুষের সাথে আছি, এটুকুই বলবো। আর এটাই বলবো যে যেটা ও বললো যে মানে ছেলে মেয়ে আলাদা কোনোদিনও আমরা মানে আমরা ঠিক আমাদের মনে আনিনি। এটা ওই যেরকম বলে যে শুধুমাত্র তোমাদের মেয়েদেরকে শেখাও তা না, আমার মনে হয় তোমাদের ছেলেদেরকেও শেখাও যে কী করা উচিত। আর এটাই বলবো যে যত তাড়াতাড়ি আমাদের জাস্টিস পাই, আমরা সবাই রিলিফ হই এবং সবার আগে তার মা বাবা রিলিফ হয়। তো প্লিজ এটাই রিকোয়েস্ট করবো হাত জোর করে যে প্লিজ আপনারা জাস্টিসে যত তাড়াতাড়ি হয় একটুখানি আমাদেরকে জানান কী হচ্ছে। বাংলার প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাইকে যারা রেপিস্ট, যারা এইটার সঙ্গে যুক্ত আছেন, তাদের সবারই ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আমি এই ক্যাপিটাল পানিশমেন্টটা আজ থেকে নয়, দু আড়াই বছর আগে থেকে বলছি কি যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে, ততদিন এই রেপটা চলতে থাকবে। আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। আজকে 14 দিনের মতন হয়ে গেল, 14 দিনে 1400 মতন রেপ হয়েছে। এত বড় একটা আন্দোলন, ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য? মানে আমরা কোন দেশে বাস করছি? আজকে 14ই আগস্টে যেই রকমভাবে আন্দোলন শুরু হয়েছে, আমার মনে হয় স্বাধীনতার পর এত বড় এবং এত সুন্দর একত্রভাবে, মানে শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে যেইভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে, আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনটা আজকে 25 তারিখ, তাই তো 24 না 25 তারিখ, 24 তারিখ, 10 দিন হয়ে গেল। আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে এবং পলিটিক্যাল গিদরা যেইভাবে এইটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। এই আন্দোলনটা কিসের আন্দোলন? কে আরজি কর শুধু নয়, ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়। ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে ওইদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড অবধি প্রত্যেকটা মেয়ে, তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে, সেও যেন ভয় পায়। এই আন্দোলনটা সেই আন্দোলন। প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায়, এটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনটা হচ্ছে কি যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক, আমি শুধু আমার শহরের কথা বলছি না, ভারতবর্ষের কথা বলছি। অটো, আমি বলছি না তার মধ্যে সব অটো, সব বাস তারা এর মধ্যে জড়িত, না না না, কিন্তু যদি অটোতে ট্রাভেল করে, রিক্সাতে ট্রাভেল করে, যদি রেলওয়ে ব্রিজে রাত্রে 10টার পর যদি একটা মেয়ে হাঁটে, তাকে ভয় যাতে না পেতে হয়, এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে কি যারা রেপ করবে তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। তবেই কি এই আন্দোলনটা সাকসেস পাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমনভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল গিদরা যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগেছে, এই আন্দোলনটা সেই আন্দোলন নয়। কিন্তু আমিও কারো ছেলে, আমারও বোন আছে, আমারও বান্ধবী আছে। আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেখানেও এরকম ঘটনা ঘটছে, যেটা আমরা কিছুদিন আগে শুনলাম। আমার মনে হয় কি শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে, সেটা আইটি হতে পারে, যেটা যে কোনো জায়গা হতে পারে, তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন। আমি জানি না আমি কাদের কাছে পৌঁছতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই আন্দোলনটা তবেই গিয়ে সাকসেস হবে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে। আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা। ভাবুন না, একটা গ্রাম, আমি এখনই একটা স্টেটের নাম নিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে। আমি যদি একটা স্টেটের নাম নিই, যেখানে যে সরকার হবে সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে। না, আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি। এবং আপনারা যত 10 বছর 11 বছর হয়ে গেছে আমার রাজনীতিতে, আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে। না, আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি। আজকে আপনারা ভাবুন, এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে, সে হয়তো রোজ মোলেস্ট হয় ওইখানকার বাহুবলী বা ওইখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝে, সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে, মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে? মা নিশ্চয়ই ভাবছে, মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ, এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বালামুখী হয়ে ফাটবে, আমরাও নিরাপত্তা পাবো। কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে, কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি। যেই আন্দোলনটা 14ই আগস্ট শুরু হয়েছিল, প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল, এবং যেইভাবে ভারতবর্ষে যেই আন্দোলনটা নারী
সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল, আমি তার পক্ষে আছি। আমি ভারতবর্ষে প্রত্যেকটা রেপিস্ট যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় আমি তার পক্ষে আছি। এবং যারা যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া, পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন, ভারত সরকার পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী, আমি আবার বলছি আমি আজ অবধি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি। যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে, 11 বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি। যেই ভারত সরকার গত 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, 500,000 টাকা নিয়ে বন্ধ করতে পারে, যেই ভারত সরকার 370 আর্টিকেলটা দমন করতে পারে, যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, যেই ভারত সরকার 2000 টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকার যারা ইডির নিয়ম চেঞ্জ করতে পেরেছিল, কনস্টিটিউশনের চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে, সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ, এবং বাংলার 10 কোটি মানুষ নয় 140 কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে 1 মাসের মধ্যে, তা সে যদি অ্যাকিউজ হয়, সে যদি নিয়মে বা যারা যারা এর সঙ্গে জড়িত থাকে বা যেটা প্রমাণ হয়ে যায়, তাকে 1 মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের মতন পানিশমেন্ট দিতে হবে, তবেই কি আমার দেশটা শুধরোবে। আমার একটাই কথা, আমরা অপেক্ষা করব জাস্টিসের জন্য, এবং সেই অপেক্ষা চলতে থাকবে, এই আন্দোলন চলবে, এবং এই প্রতিবাদে আমরা থাকবো। এটাই হচ্ছে আমার কথা। প্রতিবাদ প্রথম দিন থেকে জানিয়েছি, পরবর্তীকালে জানাবো, আজও জানাচ্ছি, কারণ আমাদের আস্থা আছে যে এজেন্সি এই যেটা দেখতে হচ্ছে, আমাদের নিশ্চয়ই আস্থা আছে আমাদের যারা এই তদন্ত করছেন, এবং এই তদন্ত যথেষ্ট একটা কমপ্লিকেটেড তদন্ত, এটা নিশ্চয়ই দেখছেন ওরা তখন দিয়ে, তো এই জন্য তাদের সময় লাগছে। আর কিন্তু আমরা অপেক্ষা করবো এই জাস্টিসের জন্য, কারণ এই ঘটনা ঘটেই চলেছে। আজকে আমাদের নিজেদের ইনস্টিটিউশনে, আমাদের নিজেদের সেমিনারগুলোয়, আমাদের নিজের কাজের জায়গায়, আমাদের নিজের গর্বের জায়গায়, সেখানে আঘাত পেয়েছে। এটা একেবারেই মানে কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এবং তার জন্য আমরা অপেক্ষা করব। আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো, কারণ সব কিছুর সময় সাপেক্ষ। আমরা অপেক্ষা করবো জাস্টিসের জন্য, আমরা অপেক্ষা করবো এই মেয়েটির কান্না চিৎকার যে কেউ শুনতে পেল না, যে মানুষগুলো কেউই শুনতে পেল না, তারা এই পশুরা যারা ওরকম অত্যাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দৃষ্টান্তমূলক। আজকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে কিন্তু আমাদের সোসাইটি আরো অনেক বেশি পিছিয়ে যাবে, আমরা অনেক বেশি পিছিয়ে যাব, এবং আরো অনেক মানুষরা, আরো বেশি ক্রিমিনালরা আরো বেশি এগিয়ে আসবে, এবং ক্রিমিনালদের দেশ হয়ে যাবে। আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছি সাধারণ একজন নাগরিক হিসেবে। আমি একজনের মা, আমি একজনের মেয়ে। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো? এটা সবার আগে প্রশ্ন। আমরা কেন করতে পারছি না? আজকে আমাদের কলকাতা শহরের আরজিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সাথে আছি। এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে। সাবাস সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। তাই জন্য আপনারা যেটা করেছেন, আমি আপনাদের সাথে আছি। মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায়। এই আওয়াজটা তুলে রাখবেন। বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়।
এই আওয়াজটা তুলে রাখবেন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে, আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো, পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না। বিচার ব্যবস্থা এমন হতে হবে, ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ নজর দিতে পারবে না। তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি, কি করব, ভাববে যেটা আমরা করব কিনা। এইরকম শাস্তি হওয়া উচিত। সেই শাস্তি যতদিন না হবে ততদিন আমার মনে হয় না যাদের এরকম কুনজরের লোকজন আছে, ছেলেরা আছে, তাদের কোনোদিনও মনের কোনো পরিবর্তন হবে। সবাই একজোট হয়ে থাকবেন। আমরা সবাই আপনাদের সাথে আছি, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা ভাববেন না যে আমরা শিল্পী, আমরা রাজনীতির মানুষ, তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবে না, আপনার জন্য কাঁদে না, ভাববেন না সেটা। তো বন্ধুরা, দেখলেন খোকলা এদের প্রতিবাদ না ছাই, সবই শুধু দেখানো। আমি জানি না জাস্টিস ফর আরজিকর জাস্টিস কতটা হবে, আদৌ হবে কিনা, এবং একটাই দাবি, যেটি মমতার পদত্যাগ, যেই স্লোগান দফা ১ দাবি ১ মমতার পদত্যাগ, দফা ১ দাবি ১ মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যেটি নবান্ন চলো অভিযানের মোটিভ, মূল মন্ত্র, সেটি কতটুকু বাস্তবায়িত হবে, আদৌ হবে কিনা। কারণ আজই দেখছিলাম বিশাল পুলিশ বাহিনী অলরেডি ডিপ্লয় করা হয়েছে, সমস্ত জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং মমতা পুলিশের 2 চটিচাটা অফিসার, মনোজ বর্মা, সেই সাথে আরেকজন, নামটি এখন মনে আসছে না, বাঙালি। তো এরা আবার সংবাদ সম্মেলন করেছিল। তো সংবাদ সম্মেলন থেকে কি বলেছিল তার একটু ঝলক দেখে নিই, তারপর আসছি। আরও ইনপুট আছে। আমাদের সঙ্গে এখানে বসে আছেন এডিজি সাউথ বেঙ্গল, উনি ওই ডিটেলসটা শেয়ার করবেন। Thank you, Manoj. Very good afternoon to you all. আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে, শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি, আপনারা সকলেই জানেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি।
আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম, আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেইটা একটু দেখাবো। এইটা একটু অনুগ্রহ করে দেখুন। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম। আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ, সেখানে তারা কাদের ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, তাদের পরিচয় আপনারা জানেন, বাকিটা যেরকম বললাম আপনারা বুঝতেই পাচ্ছেন। দ্বিতীয়ত, এটা বলা হচ্ছে শুরু থেকে যেটা এটা একটি ছাত্র আন্দোলন, ছাত্র সমাজের তরফ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেটা কবে ডাক দেওয়া হয়েছে? 27শে অগস্ট, আগামীকাল, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন। ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল 9:30 থেকে 12:30, তারপর বিকেলের 3টে থেকে 6টা। আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না সুদূর অতীতে, সাম্প্রতিক অতীতে, যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্রছাত্রীদের, বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারে। এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন। এটা সত্যি আমাদের প্রশ্ন, আপনাদের কাছেও হয়তো এই প্রশ্নটা মনে এসেছে। দ্বিতীয়ত, আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক, তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে না হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব। এটাও সাম্প্রতিকতে মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, কোনো ছাত্র সংগঠক একটি 5 তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন। এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে। সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি আইন শৃঙ্খলা বলছিলেন, আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গন্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল প্রয়োগ করতে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতী এই অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে। এর নেপথ্যে কারা আছে, কি নিহিত স্বার্থ আছে, সেটা তারা বলতে পারবেন, আমরাও খোঁজ নিচ্ছি। নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে। সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ঘুরছে, সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার, আপনারা সেটা উস্কানিমূলক মন্তব্য করছেন, হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে। আবার বলছি, সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতিতে যেটা এডিজি আইন শৃঙ্খলা বললেন, আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি, এই দুষ্কৃতীদের ফাঁদে পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। ফাঁদ পাতা হচ্ছে, অশান্তির মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই। সাধারণ মানুষের নিরাপত্তা, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্বাগ্রে। তাই সাধারণ মানুষকে, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আরো একবার অনুরোধ করব, এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না। দ্বিতীয়, যেটা এডিজি আইন শৃঙ্খলা বলেছেন যে এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে, একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে
একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে দিই। যে কোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন, যারা সংগঠক, তাদের কি কি দায়িত্ব পালন করার আছে। সেই দায়িত্ব তারা একটিও পালন করেননি এখনো পর্যন্ত। হাওড়ার পুলিশ কমিশনার এখানে বসে রয়েছেন, হাওড়া সিপি, তিনজন যারা প্রেস কনফারেন্স করেছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে এবং সংগ্রামী যৌথ মঞ্চকেও তিনি চিঠি দিয়েছিলেন। চিঠি দিয়ে কি বলেছিলেন? তিনি বলেছিলেন আপনাদের প্রোগ্রাম কিভাবে হবে, কত লোক আসবে, কোথা থেকে আসবে, কোন গাড়িতে আসবে, কত গাড়ি ব্যবহৃত হবে, এটা আমাদের জানান। তো বন্ধুরা, দেখলেন পুলিশের এডিজি আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার মনোজ ভার্মার মুখ থেকে শুনলেন। তো যাই হোক, কালকে যে নবান্ন চলো ডাক যে দিয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তো তারা কিন্তু একটি রূপরেখা দিয়েছে যে কী করতে হবে। তারা একটি পিসফুল প্রোটেস্টের পক্ষে দিক নির্দেশনা দিয়েছে। এই দিক নির্দেশনায় তারা কি বলেছেন তারই সেই দিক নির্দেশনার সেই জিনিসটাকে একটু পড়ে শোনাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এর প্রতিনিধিরা কি লিখছেন। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 27 আগস্ট নবান্ন চলোর যে ডাকটা দেওয়া হয়েছে তাতে শাসক কার্যত নড়ে গেছে, এটা পরিষ্কার। এখন চেষ্টা হচ্ছে যারা এই ডাকে কোঅর্ডিনেটর তাদেরকে আটকানো বা ধরপকড় করা। তাই জানি না ওই দিন নবান্নের গেট পর্যন্ত তারা পৌঁছতে পারবেন কিনা। তাই আপনাদেরকে পুরো কর্মসূচিটা বলে রাখছি, যাতে করে কোঅর্ডিনেটররা পৌঁছাতে না পারলেও আপনারাই কোঅর্ডিনেট করে কর্মসূচি সম্পন্ন করতে পারেন। সবার প্রথমে ভাববেন যে নবান্নটা আমাদের, এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত জায়গা নয়। ফলে বাংলাদেশের গণভবনের মতো কোনো লুটপাট না হয়, ভালো করে লক্ষ্য করবেন কি সুন্দরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মেনশন করা আছে। আমি এই লাইনটি আবারও পড়ছি। নবান্ন মমতা ব্যানার্জির ব্যক্তিগত জায়গা নয়, ফলে বাংলাদেশের গণভবনের মতো যেন কোনো লুটপাট না হয়। যারা নবান্নের কাছে পৌঁছতে পারবেন একসঙ্গে চিৎকার করে শুধু স্লোগান দিয়ে যাবেন, ভাঙচুরের দিকে হাঁটবেন না, পুলিশকে আঘাত করবেন না, প্ররোচনায় পা দেবেন না। তারপর নিজেরাই একটা টিম ঠিক করে নবান্নে উঠবেন। আশা করি আপনাদের চাপের কাছে সিকিউরিটি বিভাগ পিছু হাঁটবে। মুখ্যমন্ত্রীকে গিয়ে ডাইরেক্ট বলবেন, প্লিজ আপনি পদত্যাগ করুন। যদি না করেন, চেম্বারের গেটের সামনে ধর্নাতে বসে রইবেন, বের হতে দেবেন না। নিচে থাকা লোকজনেরা যতক্ষণ পারবেন থাকবেন, বা তারা বাড়ি চলে যেতে গেলে দেবেন না। তাহলে একটা কথা শুধু ঘোষণা করে দেবেন, সরকার যখন আমাদের সঙ্গে সহযোগিতা করল না, তখন আমরাও আর এই সরকারকে সহযোগিতা করব না। আজ থেকে শুরু হলো অসহযোগ আন্দোলন। আপাততভাবে আমাদের সিদ্ধান্ত মমতা ব্যানার্জিকে
যতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন আমরা সম্পত্তি কর মানে প্রপার্টি ট্যাক্স এবং বিদ্যুৎ বিল মানে ইলেকট্রিসিটি বিল বা জলের বিল এগুলো দেব না। লাইন কাটতে এলে আমরাও একযোগে বুঝিয়ে দেব কী করা যায়। এই বলে কর্মসূচি শেষ করে দেবেন। আর যদি নবান্নে ঢুকতে না দেওয়া হয় বা অনেক দূরে যদি আটকে দেওয়া হয় বা নবান্নে পৌঁছলেও মমতা ব্যানার্জি হয়তো এলেনই না, সেক্ষেত্রে যেখান থেকে ফিরে আসতে হবে সেখান থেকেই এই ঘোষণাটি যত যার মতো করে বলে দেবেন, যে যার মতো করে বলে দেবেন এবং মনস্থির করে বাড়ি ফিরবেন এবং বলবেন আমরাও আর নবান্নে আসব না, এবার নবান্নকে ছুটতে হবে আমাদের কাছে। যে যার এলাকা থেকে যা টাইট দেওয়ার দিয়ে দেব। আর একটা কথা বলি, পুলিশি ব্যারিকেড ভেদ করে তখনই এগোবেন যখন আপনাদের চাপে পুলিশ হাঁটবে। দেখুন স্পষ্ট নির্দেশনা, পুলিশের গায়ে হাত না, কোনো উশৃঙ্খলতা নয়। কারণ তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ সেজে এবং মিছিলেরই একটি অংশ হিসাবে কিন্তু অ্যাটাক করবে পুলিশের। তৃণমূল সব রকমভাবে চেষ্টা করবে এটিকে একটি নন ভায়োলেন্স মুভমেন্টকে পলিটিক্যাল ভায়োলেন্স মুভমেন্টে দেখাতে, যাতে এর থেকে তারা ফায়দা লুটতে পারে এবং মমতা তার গদি বাঁচাতে পারে। কাজেই স্পষ্টভাবে বলা হয়েছে যে এবার নবান্নকে ছুটতে হবে তাদের কাছে। যে যার এলাকা থেকে যা টাইট দেওয়ার দিয়ে দেব। আর একটা কথা বলি, পুলিশি ব্যারিকেড ভেদ করে তখনই এগোবেন যখন আপনাদের চাপে পুলিশ পিছু হাঁটবে। পুলিশকে আঘাত করে নয়, মোবাইলে সবাই ভিডিও করবেন, ওখানে নেট হয়তো বন্ধ রাখা হবে, সুযোগ পেলেই সব আপলোড করবেন। জয় আমাদের হবেই। সৌজন্যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তো বন্ধুরা শুনলেন, পুরো দিক নির্দেশনা তারা দিয়ে গেছে। যেটি পড়ে শোনালাম সেটি আমি আমার এই ভিডিওর পাশেও রাখছি। কাজেই আগামীকালের যেই নবান্ন চলো অভিযান যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ করছে সেটি সফল হবে। আমি জানি না মমতা ব্যানার্জি কালকে বা আদৌ পদত্যাগ করছে কিনা, কিন্তু মমতা সাম্রাজ্যের পতনের সূত্রপাত যে আগামীকাল হতে যাচ্ছে, তার সূচনা যে আগামীকাল হতে যাচ্ছে, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্তই। কালের পূর্ণ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আমার রয়েছে এবং সেই সাথে আমি চাইছি যে আগামীকালকের এই প্রতিবাদ যেন সুন্দরভাবে হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর প্রতিবাদের ভাষা নিয়ে সবাইকে আগামীকাল বেরিয়ে আসতে আহ্বান করছি। আমার সমস্ত দর্শক শ্রোতাদের কাছে আহ্বান থাকছে, কলকাতা সহ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে যে যার মতো করে আপনারা এগিয়ে আসুন, প্রতিবাদ করুন। প্রতিবাদ কিন্তু থামতে পারে না। আপনাদের প্রতিবাদের ভাষাতে মমতার পতন অবশ্যম্ভাবী হতেই যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর লাইক শেয়ার করবেন ভিডিওটিকে। সেই সাথে সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিনবয়কে। নমস্কার।